মুন্না ভবঘুরে এক ছেলে। সারা দিন বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকাই তার কাজ। একদিন একটা উৎসবে দূর থেকে একটা মেয়েকে দেখে মুন্না একদম দিওয়ানা হয়ে যায়। কিন্তু এরপর অনেক খোঁজাখুঁজির পরও মেয়েটির আর কোনো দেখা সে পায় না। তবে কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। মুন্নার সাথেও ঠিক এমনটাই ঘটে। একদিন পানির বিল দিতে অফিসে গেলে সেই মেয়েটির আবারও দেখা পায়। পরবর্তীতে মেয়েটিও মুন্নাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মুন্নার ভালোবাসা বারবার সে প্রত্যাখ্যান করে। মেয়েটি নিজে ভালোবাসার পরও কেন এমন প্রত্যাখ্যান করে, এটার কারণটা কি? আর মুন্না কি শেষ পর্যন্ত ভালোবাসার মানুষকে পাবে? এই সব কিছু জানতে হলে আপনাদের পুরো মুভিটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা আজ হাজির হয়েছি রিসেন্ট মুক্তি পাওয়া তেলেগু মুভি দিওয়ানার এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে প্রবেশ করা যাক। এই গল্পের শুরুটা হয় একটা পুলিশ স্টেশন দিয়ে। সেখানে মুন্না নামের একজনকে পুলিশ প্রচণ্ড মারে। মারার পরেও যেন পুলিশের রাগ ফুরাতেই চায় না। উল্টো দিকে মুন্না মার খেয়েও পুলিশকে গালি দেয়। তাই পুলিশ ঠিক করে একে এখন পুলিশ স্টেশনের লকআপে রেখে পরের দিন কোর্টে চালান দেবে। তাই মুন্নাকে নিয়ে আসা হয় লকআপের মধ্যে, যেখানে আগে থেকে অনেক অপরাধীও ছিল। তারা মুন্নার মলিন চেহারা দেখে বলে, নিশ্চয়ই নেশাকর অবস্থায় ধরা পড়েছে। চিন্তন নামে একজন বলে, না, এটা লাভ কেস। চেহারা দেখে বোঝা যাচ্ছে ছেলেটা প্রেমে পড়েছিল। তাই মুন্নাকেই সেই গল্পটা বলতে বলে। মুন্না জানায় সেরকম কিছুই নয়। তবে মুন্নার এক্সপ্রেশনে সবাই বুঝতে পারছিল লাভ কেসই হবে। তাই পুরো গল্পটা শোনাতে বলে। মুন্নাও এবার একদম শুরু থেকে শুরু করে। এতে করে সিন নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। মুন্না ছোটবেলা থেকে অত্যন্ত চঞ্চল প্রকৃতির ছিল। মেয়েদের প্রতি তার দুর্বলতা ছিল শৈশব থেকেই। ছোট থেকেই আশেপাশে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই সে মুগ্ধ হয়ে যেত। বড় হওয়ার পরেও তার এই অভ্যাসটা একদমই বদলায়নি। জীবনে সে অজস্র মেয়েকে পছন্দ করলেও কখনো সত্যিকারের ভালোবাসার সন্ধান পায়নি। এদিকে মুন্না বাবা মার একমাত্র সন্তান, তাই স্বভাবতই বাবা মা তাকে অনেক ভালোবাসে। মুন্নার দুই বন্ধু আছে, যাদের নাম বিক্রম এবং রঘু। মুন্না এই দুজনের সাথেই সারাক্ষণ ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, যাদের একটাই কাজ আড্ডায় ফুর্তিতে মেতে ওঠা আর এলাকার টনির গ্যাংয়ের সাথে ছোটখাটো বিষয়েও মারামারিতে লিপ্ত থাকা। এর মধ্যে গণপতি উৎসব শুরু হলে পুরো শহর উৎসবে মেতে ওঠে। মুন্নাও তার বন্ধুদের সাথে উৎসবে ধুমসে নাচছিল। ঠিক তখনই মুন্নার নজর পড়ে কাছেই দাঁড়িয়ে থাকা একটা গাড়ির দিকে। গাড়ির ভেতরে বসে থাকা এক অপরূপা সুন্দরীকে দেখে প্রথম নজরেই সে তার প্রেমে পড়ে যায়। মেয়েটির থেকে সে কোনোভাবেই চোখ সরাতে পারছিল না। মুন্না মেয়েটিকে দেখে একদম থমকে যায়। কয়েক মুহূর্তের জন্য মেয়েটিও মুন্নার দিকে তাকালেও তখনই গাড়ি সেখান থেকে চলে যায়। গাড়ি চলে যাওয়ার পরেও মুন্না একদম বেখেয়ালেই দাঁড়িয়ে থাকে। তখন বিক্রম মুন্নাকে বলে, তুই এবার দেখে সত্যি সত্যি কারো প্রেমে পড়ে গেলি। পরের দিন ভাগ্য আবারও তাদেরকে মুখোমুখি এনে দাঁড় করায়। মুন্না বাস স্টপে দাঁড়িয়ে থাকলে একটা বাসে সেই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটিকে দেখে সেই বাসে ওঠারই চেষ্টা করে মুন্না, তবে পারে না। মেয়েটিও বাস থেকে মুন্নার এমন কর্মকাণ্ড দেখে হাসে। এরপর মুন্না মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করে, তবে আর খুঁজে পায় না। মুন্না সারাক্ষণই মেয়েটিকে কল্পনা করে, যার কারণে মুন্না সবসময় মেয়েটিকেই দেখতে পেত। এর মধ্যে একদিন মুন্নাকে তার বাবা পানির বিল জমা দিয়ে আসতে বলেন। তবে মুন্নার বাইরে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, তাই সে নানা বাহানায় এড়িয়ে চলার চেষ্টা করে। তবে শেষমেশ মায়ের অনুরোধে পানির বিল জমা দিতে বের হয়। অফিসে এসে দেখে লম্বা লাইন, আবার বিল জমা দেওয়ার আগে নিতে হবে টোকেন। তাই মাকে কল করে বিরক্তি দেখায়। এরপর অফিস থেকে চলেই যাবে। এমন সময় মুন্না বিল কাউন্টারে বসা ওই মেয়েটিকে দেখতে পায়, তাই টোকেন নিয়ে লাইনে বসে পড়ে। মুন্নার যখন পালা আসে, মুন্না তখন বিল জমা দিতে মেয়েটির কাছে গিয়ে বসে। মুন্না হাসি মুখে বলে, সেদিন উৎসবে দুজন দুজনকে আমরা দূর থেকে দেখেছিলাম। মেয়েটিও হেসে বলে, জি। মুন্না এবার বলে, তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে, যেন একদম পরী। মেয়েটি এমন কমপ্লিমেন্ট পেয়ে শুধু হাসেই। পরক্ষণে দেখা যায় এই সব কিছু আসলে মুন্নার কল্পনাতে ছিল। মুন্নার সিরিয়াল আসলে মুন্না বিল দিতে যায়। মুন্না তখন হাসি মুখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে, তবে মেয়েটি মুন্নার দিকে ভুলেও তাকায় না। তাই চুপচাপ বিল দিয়ে মুন্নাকে চলে যেতে হয়। তখন পাশ থেকে কলিগ বান্ধবী স্বপ্না বলে, আম্মু, ছেলেটি কিন্তু তোকে পছন্দ করে, কিন্তু তুই দেখি একদম কোনো পাত্তাই দিলি না। তখনই জানা যায় মেয়েটির নাম আম্মু। ওদিকে মুন্না নোটিশ বোর্ড ভালোভাবে চেক করে নেয়, কি কি বার কয়টা থেকে কয়টা অফিস খোলা থাকে আর বিল নেওয়া হয়। কারণ মুন্নাকে এবার আম্মুকে দেখতে এই অফিসেই আসতে হবে। মুন্নার এমন কর্মকাণ্ড ভালোভাবে নোটিস করে সিকিউরিটি গার্ড। বাড়ি ফেরার পর মুন্নার ভেতরে এতটাই আনন্দ হচ্ছিল যে তার মুখের হাসি আড়াল করাই যাচ্ছিল না। ছেলেকে এভাবে কারণ ছাড়াই হাসতে দেখে বাবা মাও অবাক হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে ভাবতে থাকেন, ছেলেটার হলোটা কি? নেশা করে বাড়ি ফিরল নাকি? পরের দিন মুন্না আবারও পানির বিলের অফিসে যায়। আম্মুর পাশে একজন ছেলেকে দেখতে পায়।
এইটা দেখে কিছুক্ষণের জন্য একদম থমকে যায়। তখনই সিকিউরিটি গার্ড মুন্নাকে চিনে ফেলে। কোনো কাজ ছাড়াই সেখানে অহেতুক বসে থাকায় গার্ড তাকে বকাঝকা করে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। স্বপ্না তার ডেস্কে থেকে লক্ষ্য করে, তাই আম্মুকে বলে, দেখ, কালকের সেই ছেলেটা আজকে আবারও এসেছে। কিন্তু এবার আম্মু কথাটিকে গুরুত্ব দেয় না। অন্যদিকে বাড়ি ফিরে মুন্না আম্মুর সাথে কথা বলার বুদ্ধি বের করতে থাকে। যে কোনো উপায়ে আম্মুর সাথে তার কথা বলতেই হবে, এমনকি প্রতিদিন তার আম্মুকে দেখতেও হবে। তাই তার দুই বন্ধু বিক্রম এবং রঘুকে নিয়ে সমাজসেবার প্ল্যান করে, অর্থাৎ এলাকার মানুষজনের পানির বিল সে দেবে। শুধুমাত্র আম্মুর কাছাকাছি যাওয়ার জন্য এমনটা করতে চাইছে। শুরুতে মুন্নার এই প্ল্যানে কেউ সাড়া দেয় না। কেউ কেন কষ্ট করে অন্যের পানির বিল দিতে যাবে? অনেক খোঁজাখুঁজির পর একজনেরটা দিতে আসে। আম্মু মুন্নার এভাবে আবারও আসা দেখে অবাক হয়, তবে পাত্তা দেয় না। পরের দিন আরও একজনের বিল নিয়ে হাজির হয় মুন্না। এবার টোকেন নাম্বারের অন্য পৃষ্ঠায় মুন্না তার ভালোবাসার কথা লিখে আম্মুকে দেখায়। আম্মু প্রথমে এটা লক্ষ্যই করে না, তবে পরবর্তীতে লক্ষ্য করে। তখনই আম্মু স্যারকে ডাকতে থাকলে মুন্না একদম ভয় পেয়ে যায়। না জানি এই টোকেনে লেখা ওই কথা নিয়েই কিছু বলে, কিন্তু আম্মু স্যারকে ডেকে সার্ভারের সমস্যার কথা জানালে মুন্না খুশি হয়। তখনই আম্মু অনেকটা রাগান্বিত অবস্থায় মুন্নার দিকে তাকায়। এরপর নেক্সট জনকে ডাকে। সেই ভালোবাসার টোকেনটা ডাস্টবিনে ফেলে দেয়। এতে করে মুন্না যেন হার্টে ব্যথা পায়, আর এই ব্যথা পাওয়ার ভঙ্গিমা আম্মুর সামনেই করে। মুন্না অফিস থেকে যাওয়ার আগে সিকিউরিটি গার্ডকে বলে, কালকে আমি আবারও আসবো। এদিকে মুন্না চলে যাওয়ার পর আম্মু আই লাভ ইউ লেখা টোকেনটা স্বপ্নাকে দেখায়। স্বপ্না সেইটা দেখে বলে, তাহলে ছেলেটা তার ভালোবাসার কথা জানিয়ে দিল। আমি তোকে আগেই বলেছিলাম ছেলেটা তোকে ভালোবাসে। কিন্তু আম্মু তখন বলে, এসব তার একদমই পছন্দ নয়। কোনো অপরিচিত ছেলের এমন আচরণে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সেই সাথে মুন্নার হ্যান্ড রাইটিং যে অনেক খারাপ সেইটাও বলে। কিন্তু স্বপ্না এই ব্যাপার নিয়ে শুধু মজাই নেয়। ওদিকে মুন্না বন্ধুদের কাছে এসে বলে, সে আজকে তার ভালোবাসার কথা আম্মুকে জানিয়েছে। এরপর আম্মু তার স্যারকে ডাকলে সে ভয় পেয়ে গিয়েছিল। যেহেতু আম্মু মুন্নাকে বাঁচিয়েছে, তাই মুন্না ভেবেই নেয় আম্মু তাকে পছন্দ করে। এরপর একদিন মুন্না অফিসে আসলে দেখে আম্মুর স্যার আম্মুর গায়ে টাচ করাতে অনেক বিরক্ত। এখানে মুন্না জানতে পারে স্যারটা আসলে ভালো নয়, সব সময় আম্মু সহ সবার সাথে কুরুচিপূর্ণ আচরণ করে। এইটা জানতে পেরে মুন্না প্রচণ্ড রেগে যায়। সেই দিনই বন্ধুদের নিয়ে মাস্ক পরে ইচ্ছে মতো তাদেরকে পেটায়। মুন্না তো আম্মুকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে, তাই আম্মুর নামে নিজের শরীরে একটা ট্যাটু এঁকে নেয়। যা দেখে বন্ধু বিক্রম মজা করে বলে, কাল কি অন্য মেয়ের নাম বুকে লিখবি? তোর তো কখনো সিরিয়াস প্রেম হয়ই না। আরও আজে বাজে কথা বললে মুন্না অনেক রেগে যায়। রেগে গিয়ে তাকে চর মেরে বসে। এইটা নিয়ে তিন বন্ধুর মাঝেই তখন কথা কাটাকাটি হয়। একটা মেয়ের জন্য বন্ধুর গায়ে বন্ধুর হাত তোলাতে রঘু অনেক রেগে যায়। মুন্নাকে সরি বলতে বলে, কিন্তু মুন্না কোনো সরি বলে না। তাই অন্য দুই বন্ধু রাগ করেই চলে যায়। এদিকে অফিসে একজন জানায় তাদের স্যার 1 মাস ছুটি নিয়েছে। কারণ হিসেবে উল্লেখ করেছে অসুস্থতা। স্বপ্না তখন আম্মুকে বলে, স্যারকে আসলে মুন্নাই মেরেছে। এরপর স্বপ্না বলে, মুন্না সত্যিই তোকে খুবই ভালোবাসে, এমনকি তোর জন্য সবকিছুই করতে পারে। কিন্তু আম্মু তা মানতে মোটেও রাজি নয়। সে বলে, তার কাছে মুন্না একটা বখাটে গুন্ডা ছাড়া আর কিছুই নয়। সে মুন্নার বিষয়ে অনেক কঠোর কথা বলে জানিয়ে দেয় তার হৃদয়ে মুন্নার জন্য কোনো জায়গা নেই। এসব কথা সামনে থেকে শুনে ফেলে মুন্না, যা মুন্নাকে খুবই কষ্ট দেয়। কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। স্বপ্না এমনটা দেখে আম্মুকে আটকাতে বলে, তবে আম্মু কোনো কথাই বলে না। একদিকে বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ, আবার আম্মুর থেকে এসব কথা। মুন্নার হৃদয় একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক করে সে হাত কেটেই সুইসাইড করবে। পরক্ষণে ভাবে সে কেন নিজেকে বলি দেবে। তাই আবারও ফিরে আসে অফিসে। অফিসে এসে দেখে সব কিছুই লণ্ডভণ্ড। আম্মু ভীত অবস্থায় আছে। এমনটা দেখে মুন্না সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে কি হয়েছে। সিকিউরিটি গার্ড জানায়, একটু আগেই কয়েকজন বখাটে এসে আম্মুকে উত্ত্যক্ত করে গেছে। এই কথা শুনে মুন্নার মাথা খারাপ হয়ে যায়। মূলত উত্ত্যক্ত করেছিল টনি এবং তার গ্যাং। মুন্না সরাসরি চলে আসে তাদের কাছে, এসে নিজে থেকে লড়াই শুরু করে। টনি যখন জানতে পারে আম্মু মুন্নারই পছন্দের মেয়ে, তখন টনি আম্মুকে নিয়ে আরও কুরুচিপূর্ণ কথা বলে, যেটা শুনে মুন্নার মাথা গরম হয়ে যায়। একাই সবার সাথে মারামারি শুরু করে। তবে একসময় মুন্নাই মার খেতে শুরু করে। মুন্নার এমন মার খাওয়ার কথা বিক্রম সহ অন্য বন্ধুরা জানতে পেরে তারাও ছুটে আসে। বিক্রমই আগে টনির উপরে ঝাঁপিয়ে পড়ে। দুই দলের তুমুল লড়াই শুরু হয়ে যায়। এরপর বিক্রম মুন্নাকে নিয়ে একটা জায়গায় চলে আসে। এরপর বলে, আজকের পর আমাকে না জানিয়ে কোথাও একা যাবি না, আর যতদিন আমি তোর সাথে আছি একা কারোর সাথে লড়তে যাবি না। মুন্না তখন বলে, আম্মুকে নিয়ে কেউ কিছু বললে তার মাথা ঠিক থাকে না। এই কথা শুনে বিক্রম জানায়, ভালোবাসা তার জায়গায় ঠিক আছে, কিন্তু জীবন তো শুধু ভালোবাসাই চলে না। মানুষকে কিছুটা বাস্তববাদীও হতে হয়, নিজের ভবিষ্যতের কথাও ভাবতে হয়। পরের দিন মুন্না আবারও আম্মুর সামনে এসে বলে, তোমাকে যারা উত্ত্যক্ত বা কটু কথা বলবে আমি তাদেরকেই মারব।
কারণ তোমার নিরাপত্তা আমার কাছে আগে। এতে তুমি আমাকে বখাটে সহ যা খুশি বলতে পারো, শুধু জেনে রেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। সব কথা শুনে আম্মু চুপচাপ থাকলে মুন্না বলে, তোমার তো আসলে হার্টই নেই, তুমি ভালোবাসা কি তা কি করে বুঝবে? তখন আম্মু মুন্নাকে জিজ্ঞেস করে, তুমি পড়ালেখা কোন পর্যন্ত করেছো? মুন্না কিছুটা অবাক হয়ে জানায়, ডিগ্রি করেছি। এটা শুনে আম্মু বলে, সে 15,000 টাকার চাকরি করে, তাও আবার গভর্নমেন্ট জব। অফিস শেষ করে একটা মিউজিক টিচার হিসেবে ক্লাস করায়, যেখান থেকে আসে 5,000, মোট 20,000। আর তুমি কিনা 20 টাকাও আয় করো না। তোমার মতো বেকার ছেলেকে কেন ভালোবাসতে যাব? আগে 20,000 টাকার জব নিয়ে আমার কাছে আসো, তারপর ভেবে দেখব। এটা শুনে মুন্না কিছুটা খুশি হয়, বলে, ঠিক আছে, 20,000 টাকার জব নিয়েই তোমার কাছে ফিরব। আম্মু এবার বলে, জবটা হতে হবে গভর্নমেন্ট, কারণ আমিও গভর্নমেন্ট জব করি। মুন্না এবার থমকে যায়। গভর্নমেন্ট জব পাওয়া তো এত সহজ নয়। তাও সে এই চ্যালেঞ্জটাতে রাজি হয়। এরপর আম্মু আরও একটা শর্ত দেয়, বলে, জব না হওয়া পর্যন্ত এখানে এসে কোনো বিরক্ত করতে পারবে না, তাদের কোনো দেখাও হবে না। মুন্না এইটাতেও রাজি হয়, তবে যোগাযোগের জন্য নাম্বার চেয়ে বসে। আম্মু নাম্বারটা দিতে না চাইলে স্বপ্নার সাথে সাথেই নাম্বারটা দিয়ে দেয়। এরপর মুন্না আম্মুকে বলে, আমি গভর্নমেন্ট জব নিয়ে ঠিকই ফিরব, তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে তো? আম্মু কোনো কথা না বলেই চুপচাপ থাকে। মুন্না এরপর খুশি মনে অফিস থেকে বের হয়ে গেলে অফিসে আসে পুলিশ। অন্য এক এমপ্লয়ি পুলিশকে কল করেছিল এই ভেবে যে মুন্নাই আম্মুকে উত্ত্যক্ত করছে, তাই পুলিশ অফিসার মুন্নাকে ধরতে আসে। তখন মুন্নার পুলিশের সাথে হাতাহাতি হয়, পরবর্তীতে থানায়। এর সাথে সাথেই মুন্নার গল্প বলা শেষ হয়। সিন প্রেজেন্টেতে নিয়ে আসার পর আম্মুর ছবি সবাইকে দেখায়। সবাই আম্মুর ছবি দেখে অবাক হয়। পুলিশও আম্মুর ছবি দেখে বলে, তোমরা আসলে বেস্ট কাপল। একই কথা সবাই বলে। মুন্না তখন জানায়, আম্মু তার কাছে চাঁদের চেয়েও সুন্দর, বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে। সিন তখন আম্মুর দিকে নিয়ে যাওয়া হলে দেখা যায় আম্মুর 2 পা নেই, 2টা কৃত্রিম পা আর ক্রাচ নিয়ে চলাফেরা করে। এমনটা দেখে বোঝা যায় মুন্নার এত ভালোবাসার পরও আম্মু কেন বারবার মুন্নাকে প্রত্যাখ্যান করেছিল। পরের দিন সকালে আম্মুকে গানের টিচার হিসেবে দেখা যায়। পাশে স্বপ্নও ছিল। মুন্না যে এখন তার কারণেই জেলে, আর চাইলেই আম্মু জেল থেকে মুন্নাকে বের করে নিয়ে আসতে পারে, কিন্তু আম্মু জানিয়ে দেয় এসব সে করতে পারবে না। মুন্নার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। স্বপ্ন এবার মনক্ষুণ্ণ হয়ে বলেই ফেলে, তাহলে অন্য কাউকে বিয়ে করে নে। আম্মু স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, দরকার হলে তাই করব। সিন এবার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলে মুন্নার বাবা একজনকে নিয়ে থানায় আসে মুন্নাকে ছাড়াতে, কিন্তু থানার সিআই রাগান্বিত অবস্থায় জানিয়ে দেয় মুন্নাকে ছাড়া যাবে না। সে পুলিশের গায়ে হাত তুলেছে, তাই যতই যা বলুন না কেন কাজ হবে না। যেহেতু কথাতে কাজ হচ্ছে না, তাই মুন্নার বাবা ঘুষ দেওয়ার জন্য টাকা বের করে। এতে করে সিআই আরও রেগে যায়। রাগান্বিত অবস্থায় ফাঁস করে যে মুন্নার রাস্তাঘাটে অফিসে মেয়েদের ডিস্টার্ব করে। এই কথা শুনে যেন মুন্নার বাবা আকাশ থেকে পড়ে। বিশ্বাসই করতে পারছিল না মুন্না এমনটা করতে পারে। একটু পরেই মুন্নাকে সিআই যে ডাকছে সেটা বলা হয়। তখন চিন্তন লকআপ থেকে সাহস দেয় যে ভালোবাসার জন্য যে কোনো প্রয়োজনে আমরা আছি। মুন্না সিআই স্যারের রুমে এসে ক্রিমিনালদের পাশে বসলে খালি গা অবস্থায় তার বাবাকে দেখে। এমনটা দেখে মুন্নার হৃদয় ভেঙে যায়। সে সিআই এর উপরেই ক্ষোভ ঝাড়ে। ভুল যদি করে থাকে সেটা সে করেছে, তার বাবাকে কেন এভাবে অপমান করা হচ্ছে? মুন্নার এই কথা শুনে তার বাবা বুঝতে পারেন আসলে কোন অপরাধে তার ছেলে গ্রেফতার হয়েছে, তাই সবার সামনে মুন্নাকে কষে একটা চড় মারে। মুন্নাকে নিয়ে থানা থেকে চলে যাওয়ার বদলে লজ্জিত অবস্থায় সেখানেই বসে পড়ে। যেহেতু মুন্নাকে আর ছাড়া হচ্ছে না, তাই সিআই তার জুনিয়রকে দ্রুত চার্জশিট রেডি করার নির্দেশ দেয়। ঠিক এরপরেই মুন্না সহ সবার পরিচিত এক লয়ার পুলিশ স্টেশনে আসে। লয়ার বিভিন্ন চার্জের উপর অনেক ধারা উপস্থাপন করে সিআইকে একদম ভয় পাইয়ে দেয়, তাই সিআই বাধ্য হয়ে ছেড়ে দেয়। মুন্না ছাড়া পেলেও মুন্নার বাবার মুন্নার উপরে থাকা রাগ একটুও কমে না। খালি গায়ে পুরো রাস্তা হেঁটে বাড়িতে ওঠে। মুন্না মোটরসাইকেলে বাবাকে বসতে বললেও বসে না। এমনকি বাড়িতে এসেও মুন্নাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়। এমন কর্মকাণ্ড দেখে মুন্নার মা জানতে চায় আসলে কি হয়েছে। মুন্নার বাবা মুন্নার মাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, তোমার ছেলে মেয়েদেরকে উত্ত্যক্ত করে বেড়ায়। বাইরে থেকে মুন্না বলার চেষ্টা করে যে সে কিছু করেনি, তবে বাবা মা তখন তা শুনতে নারাজ ছিল। মুন্নাও তাই মনের কষ্টগুলোকে রাগে পরিণত করে বাবা মায়ের উপরে ক্ষোভ থেকে শোনায়, আমাকে বুঝলে না তো, ঠিক আছে, আমি ট্রাকের নিচে নিজেকে উৎসর্গ করে দিচ্ছি, তবুও তোমাদের কাছে আর আসবো না। বিক্রম তখন বুঝিয়ে শুনিয়ে তার বাসায় মুন্নাকে নিয়ে আসে। মুন্না সারাদিন কিছুই খায়নি। বন্ধুরা এই ব্যাপারটা জানার পরেই বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে। খাওয়ার সময় মুন্না বন্ধুদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তার গভর্নমেন্ট জব লাগবে। এখানেও বিক্রমের মুন্নার সাথে আম্মুকে নিয়ে কিছুটা কথা কাটাকাটি হয়। গভর্নমেন্ট জব তো আর মুখের কথা নয়, কিন্তু মুন্না কিনা আম্মুকে পাওয়ার জন্য গভ জবই চায়। যাই হোক, বন্ধুরা এই জবের ব্যাপারে মুন্নাকে হেল্প করতে এবার রাজি হয়। খাওয়া দাওয়া শেষে মুন্নার মন পুরোপুরি আবারও আম্মুর দিকে ঝুঁকে পড়ে। যেহেতু আম্মুর নাম্বার এখন তার কাছেই ছিল, চাইলেই ফোন বা টেক্সট করতে পারে, তবে ফোন করার সাহস মুন্নার একদমই নেই।
কি টেক্সট করবে সেটাও ভেবে পায় না, তাই র্যান্ডমলি কেমন আছে, গুড নাইট এসব টেক্সটই করে। তবে আম্মু কোনো রেসপন্সই করে না। সিন আম্মুর দিকে নিয়ে আসা হলে স্বপ্ন একটা কৌটার মধ্যে আম্মুকে দেওয়া মুন্নার আই লাভ ইউ লেখা সকল চিরকুট সংরক্ষিত অবস্থায় দেখতে পায়, যেগুলো মুন্না টোকেনের অপর পৃষ্ঠে দেখা করার সময় প্রতিবার দিত, যা আম্মু ফেলে দেওয়ার বদলে প্রতিবারই সংরক্ষণ করে রেখেছিল। এইসব দেখে স্বপ্নার বুঝতে বাকি থাকে না যে আম্মুর মনেও মুন্নার জন্য ভালোবাসা রয়েছে। তাই সে জিজ্ঞেস করেই বসে, যদি তুই মুন্নাকে ভালো নাই বাসিস, তবে তার লেখা প্রতিটি চিরকুট আজ পর্যন্ত এভাবে সামলে রেখেছিস কেন? স্বপ্নার এমন প্রশ্নে আম্মু নিজেকে আর ধরে রাখতে পারে না। তার মনের মধ্যে জমে থাকা সব কষ্ট চোখের জল হয়ে বেরিয়ে আসে। কান্নারত অবস্থায় সব সত্য প্রকাশ করে। সে মুন্নাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা মুন্না তাকে ভালোবাসে, কিন্তু তারপরও যেন ভালোবাসতে পারবে না, কারণ তার তো দুইটা পা নেই। তাই সে চায় না মুন্না সারা জীবন তার দায়িত্ব বয়ে বেড়াক কিংবা তার কারণে নিজের সুখ বিসর্জন দিক। সে চায় মুন্না এমন কোনো মেয়েকে বিয়ে করুক যে তার পাশে পাশে হেঁটে চলতে পারবে, কখনো তার উপর বোঝা হবে না। আম্মু আরও ব্যক্ত করে যে যদি মুন্নাকে সে তার সত্যিটা জানিয়ে দেয়, তবে হয়তো মুন্না তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, কিন্তু এইটা ভালোবাসার চেয়ে বেশি সহানুভূতিই হবে। এসব বলার পর আম্মু আর নিজেকে ধরে রাখতে পারে না। প্রথমবারের মতো তার আফসোস হয় যে অন্য সবার মতো তারও কেন দুইটা পা থাকলো না। দুইটা পা থাকলে আজ নির্দ্বিধায় সে মুন্নার হতে পারত। আম্মুর এই কথাগুলো স্বপ্নাকেও ইমোশনাল করে ফেলে। অন্যদিকে মুন্না বন্ধুদের নিয়ে আসে গভর্নমেন্ট জবের বিজ্ঞপ্তি দেখতে, যেখানে এসআই এর পোস্ট পছন্দ হয় মুন্নার। কিছুক্ষণের জন্য কল্পনাও করে নেয় এসআই হয়ে আম্মুর সামনে আসবে, আম্মু তাকে নিচে থেকে আই লাভ ইউ টু বলবে। বন্ধুদের সেই এসআই এর পোস্ট দেখালে বন্ধুরা মজা নেয়, কিন্তু মুন্না এসআই হওয়ার জন্য সর্বোচ্চ পরিশ্রম করবে বলে জানিয়ে দেয়। এরপর সবাই মিলে তাদের এলাকাতে বসবাসকারী এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে যায়, যাতে করে নিয়োগ প্রক্রিয়া এবং প্রস্তুতির বিষয়ে ধারণা নেওয়া যায়। কিন্তু সেই প্রবীণ কর্মকর্তা মুন্নাকে দেখে প্রথমে তার কথা বিশ্বাসই করতে চায় না। তিনি হেসে বলেন, যে ছেলেটি গতকাল পর্যন্ত পুরো পাড়ায় বকাটেপানা করে বেড়াতো, মারামারি করত এবং কোনো কাজে মন দিত না, সে আজ সরকারি চাকরির কথা বলছে। মুন্না অত্যন্ত সম্মানের সঙ্গে তার প্রতিটি কথা শোনে, তারপর স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে এসআই হয়েই দম নেবে। মুন্নার এমন মনোভাব দেখে লোকটি মুন্নাকে সাহায্য করতে রাজি হয়। কাছের এক বন্ধু, যিনি বহু বছর ধরে পুলিশ নিয়োগের প্রস্তুতি নেওয়ার ট্রেনিং নিয়ে আসছেন, তার ঠিকানা দিয়ে শুভকামনা জানায়। পরের দিন মুন্না অত্যন্ত উদ্দীপনা নিয়ে পুলিশ নিয়োগের প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে যায়, কিন্তু শুরুটা তার জন্য একদমই সহজ ছিল না। বছরের পর বছর বাজে অভ্যাসে জড়িয়ে থাকা এবং অনবরত ধূমপানের কারণে তার শারীরিক ক্ষমতা অনেকটাই কমে গিয়েছিল। প্রথম দৌড়েই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সে নির্ধারিত দূরত্বটুকুও অতিক্রম করতে পারে না। তা দেখে সেখানে থাকা ট্রেনার তাকে নিয়ে উপহাস করে যে ছেলের 2 কদম দৌড়ানোর ক্ষমতা নেই, সে নাকি পুলিশ হওয়ার স্বপ্ন দেখছে। ট্রেনার মুন্নাকে তার ক্যাম্প থেকে বের করে দেয়। সেই ট্রেনিং ক্যাম্পে টনির একজন ছিল। সে টনির কাছে এসে মুন্নার এসআই হওয়া নিয়ে মজা করতে থাকলে মুন্না আর নিজেকে ধরে রাখতে পারে না। দুই পক্ষের মধ্যে আবারও লড়াই শুরু হয়। এবার এই লড়াইটা থামাতে আসেন ট্রেনার নিজে, তবে শেষমেশ ট্রেনারও মার খায়। যখন মুন্না সহ তার বন্ধুরা প্রচণ্ড মার খাচ্ছিল, তখন চিন্তন তার গ্যাং নিয়ে ঝাঁপিয়ে পড়ে মুন্না সহ বন্ধুদের বিপদ থেকে উদ্ধার করার জন্য। পরিবেশ শান্ত হওয়ার পর চিন্তন জানতে পারে যে মুন্না সত্যিই পুলিশে চাকরি পেতে চায়। এই কথা শুনে চিন্তন ঠিক করে সে নিজে মুন্নাকে ট্রেনিং দেবে, এসআই বানিয়ে তাকে দম নেবে। এবার শুরু হয় চিন্তনের আন্ডারে মুন্নার দৈনন্দিন ট্রেনিং। চিন্তন প্রতিদিন সকালে মুন্নাকে দিয়ে দৌড় করায়, কঠিন সব ব্যায়াম করায় এবং সবার উপরেই তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। দিনরাতের এই কঠোর পরিশ্রমের ফলে মুন্না ধীরে ধীরে পুরোপুরি বদলে যেতে থাকে। তার শরীর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তার হারানো আত্মবিশ্বাস ফিরে আসে। যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। এর মধ্যেই রঘু সব বিষয় মুন্নার বাবার কাছে খুলে বলে। ছেলের ব্যাপারে সব সত্য জানতে পেরে মুন্নার বাবা কষ্টই পায়। একদিন মুন্না এবং বিক্রম একসাথে বসে খাবার খাচ্ছিল। খাবারের মাঝে বিক্রম মুন্নার সামনে এক স্পেশাল খাবার খেতে দেয়। মুন্না খাবারটা মুখে নিতেই সে বুঝতে পারে এটা মায়ের হাতের রান্না, তাই সরাসরি বাড়ি আসে আর খাবারটা ছুঁড়ে মারে। সেই সময় বাবা মাও খাবার খাচ্ছিল। মুন্না বাবা মায়ের ব্যবহারে আগেরবার অনেক কষ্ট পেয়েছিল, এবার মুন্নার আচরণে বাবা মা কষ্ট পায়, কিন্তু কিছুই যেন করার নেই। রাতে মন খারাপ নিয়ে মুন্নার টেক্সটে আম্মুকে জানায় সে আসলে ভালো মানুষ নয়। আজকে সে বাবা মায়ের উপরে রাগ দেখিয়েছে। যদি টেক্সটের কোনো রিপ্লাই পেত তাহলে ভালো লাগতো, কিন্তু আম্মু শত কষ্ট বুকে চেপে রেখেও কোনো রিপ্লাই করে না। আম্মু মূলত চায় মুন্না যেন তাকে ভুলে যায়। সেদিন রাতেই বিক্রম মুন্নাকে কিছু টাকা দিয়ে মুন্নাকে ছোট করানো থেকে বাঁচানোর ওয়ে খোঁজে। মূলত মুন্না অনেকদিন ধরে বিক্রমের বাড়িতে আছে, যেটা আসলে বিক্রমের ভাইয়ের। তাই বিক্রম মুন্নাকে টাকা দেয় যেন মুন্না বাসা ভাড়া বাবদ বিক্রমের ভাইকে দেয়। কিন্তু মুন্না ভাইকে টাকা দিতে গেলে উল্টো তো নেয়ই না, আরও মুন্নাকেই ভাই হিসেবে সম্বোধন করে, কারণ বিক্রম মুন্নাকে ভাই হিসেবেই মানে। সেই হিসেবে মুন্নাও বিক্রমের ভাইয়ের ভাই। ভাইয়ের থেকে তো আর বাসা ভাড়া নেওয়া যায় না,
ভাইয়ের পর জানতে চায় বাড়িতে সে কবে যাবে। মুন্না সাফ জানিয়ে দেয়, যে বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে সেই বাড়িতে আমি আর যাচ্ছি না। তখন ভাই মুন্নাকে বোঝায়, জীবনে যত মুশকিলই আসুক না কেন, বাবা মায়ের ঘর কখনো ছাড়তে নেই। তিনি আরও জানান, মুন্নার বাবাকে ছোটবেলা থেকেই সে চেনে। নিজের চোখে দেখেছেন কিভাবে মুন্নার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপড়ের শোরুমে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, যাতে করে সন্তানের প্রতিপালনে কখনো কোনো কমতি না থাকে। এজন্যই তোমার মা প্রতিদিন তোমার বাবা পা টিপে দেয়। আরও বোঝান, একজন বাবা তার সন্তানের জন্য যে ত্যাগ স্বীকার করেন তার ঋণ কখনো শোধ করা যায় না। কখনো যদি তাদের কোনো ভুল হয়েও যায় বা রাগের মাথায় কড়া কোনো কথা বের হয়েও আসে, তবে সন্তানদের এগিয়ে এসে সম্পর্ক আগলে রাখা উচিত। বিক্রমের ভাইয়ের এই কথাগুলো মুন্নার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করে। সে এটা উপলব্ধি করে যে রাগের মাথায় ঘর ছাড়ার পর সে তার বাবা মাকে কতটা কষ্ট দিয়েছে। এখানে দুজনের কথাবার্তা থেকে আরও জানা যায়, মুন্না ইতিমধ্যে এসআই এক্সামের রিটেনে টিকেছে। আগামী পরশু মাঠ পর্যায়ে এক্সাম, সেখানে টিকতে পারলে এসআই হয়ে যাবে। ভাই অনেক শুভকামনা জানায় মুন্নাকে। পরের দিন বিক্রম এবং রঘু বের হলে তারা আম্মুর ফ্রেন্ড স্বপ্নাকে দেখতে পায়। স্বপ্নাও তাদের দেখে থামে। এরপর দুই বন্ধুকে এক কঠিন সত্যের মুখোমুখি করে। দুই বন্ধু কাছ থেকে দেখে যে আম্মুর দুই পা নেই, কৃত্রিম পা নিয়ে এসে চলাফেরা করে। আম্মুর জন্ম থেকেই দুইটা পা ছিল না। আর এটা কিনা মুন্না জানেই না। মুন্না সবসময় আম্মুর ফেসটাই দেখেছে। এই সত্য জানতে পারলে মুন্না খুবই কষ্ট পাবে। এসব ভেবে তো দুই বন্ধুই আগে ইমোশনাল হয়ে যায়। এরপর বন্ধুরা একটা জায়গায় আড্ডায় বসে। সেখানে দুই বন্ধু ইমোশনাল হয়ে মুন্নাকে জড়িয়ে ধরে। বিক্রম মুন্নাকে আম্মুর সত্য কখনো বলতে পারবে না ভেবে অতিরিক্ত ড্রিঙ্কস করে নেয়। কিছুক্ষণ পর তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে আবারও টনি এবং তার গ্যাং তাদেরকে আটকায়। বিক্রম আগেই ড্রাঙ্ক অবস্থায় থাকায় সকল শক্তি হারিয়ে ফেলে। আগামীকাল মুন্নার মাঠ পর্যায়ে এক্সাম, তাই টনি মুন্নাকেই বেশি হুমকি দেয়। দুই পা একদম ভেঙে ফেলবে বলেও জানায়, কিন্তু মুন্না একদমই লড়াইয়ের জন্য প্রস্তুত। সেই সময় রঘু সামনে এসে মুন্নাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। আগে তার এসআই হতে হবে, এদিকটা সে সামলে নেবে বলেও জানায়। মুন্না তো প্রথমে রঘুকে এভাবে একা রেখে ভিতুর মতো চলে যেতে রাজি হয় না, কিন্তু শেষমেশ রঘুর জোড়াজুড়িতে যেতে বাধ্য হয়। এদিকে রঘু একাই সবার সাথে লড়াই করতে থাকে। একসময় একা সবার সাথে পেরে ওঠে না। ওদিকে মুন্নাও বন্ধুকে ফেলে আর যায় না, তাই চলে আসে লড়াইয়ের মাঠে। ড্রাঙ্ক অবস্থায় বিক্রমও যোগ দেয়। লড়াইয়ের সময় মুন্না মাথায় আঘাত পেলে টনির গ্যাংয়েরা পালিয়ে যায়। এদিকে দুই বন্ধু মুন্নার এমন মার খাওয়া দেখে একদম ভেঙে পড়ে। আগামীকাল এক্সাম, আর আজকে কিনা তার এই অবস্থা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকে জানানো হয় তেমন গুরুতর কিছু হয়নি, মাইনর ইনজুরি। রাতে মুন্নাকে মাথায় ব্যান্ডেজ অবস্থায় নিয়ে আসা হয় নিজ বাড়িতে। মুন্নার এমন অবস্থা দেখে মা বাবা দুজনেই কান্নায় ভেঙে পড়েন। বাবা মুন্নাকে জানিয়ে দেয় আগামীকালকার এক্সাম দিতে হবে না, সুস্থ হওয়া আগে জরুরি। মুন্না তখনও বাবার সাথে কোনো কথা বলে না। মা থানায় গিয়ে মামলা করতে চাইলে মুন্না সেটা করতেও নিষেধ করে। একটু পর চিন্তন তার দলবল নিয়ে হাজির হয়। মুন্নার এমন অবস্থা দেখে চিন্তন ড্রাগের টকবগে হয়ে যায়। যখন জানতে পারে টনি এবং তার গ্যাং এই অবস্থা করেছে, তখন চিন্তন প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মুন্না এসব করতে এখন নিষেধ করে। আগামীকালকে তার এক্সাম, তাই সেই দিকেই তার ফোকাস রাখতে চায়। পরের দিন এক্সামে যাওয়ার আগে আশীর্বাদ নেয় মুন্না। মা তখন বাবার কাছ থেকেও আশীর্বাদ নিতে বলে। মুন্নার আজকে এক্সাম বলে বাবা কাজে পর্যন্ত যায়নি, কিন্তু মুন্না বাবার সাথে কথা পর্যন্ত বলে না। বন্ধুরা আসলে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই কি যেন হয়। মুন্না পেছন ফিরে এসে বাবাকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। বাবাও তখন মুন্নাকে বুকে আগলে ধরে কেঁদে ফেলেন। এতদিন ধরে তাদের মাঝে যে দূরত্ব ছিল, মুহূর্তের মধ্যেই তা মুছে যায়। বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে মুন্না পূর্ণ আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার কেন্দ্রে পৌঁছায়। মুন্না তার সমস্ত শক্তি দিয়ে মাঠ পর্যায়ের সকল এক্সামে সফলভাবে উত্তীর্ণ হয়। এতে এসআই হওয়ার স্বপ্নকে সত্যে পরিণত করে। এখন মুন্নার প্রথম কাজ আম্মুকে এই সুখবরটা দেওয়া। এসআই হওয়ার ব্যাপারটা বিক্রম স্বপ্নাকে ফোন করে জানালে স্বপ্না চিন্তিত হয়ে পড়ে। এখন মুন্না সোজা অফিসে আসবে। অফিসে এসে যদি আম্মুর শারীরিক ব্যাপারটা জেনে যায়, তাহলে মুন্না খুবই কষ্ট পাবে। কিন্তু স্বপ্না চাচ্ছিল দুজনের মিল হোক, তবে আম্মুই তার এই জীবনের সাথে মুন্নাকে জড়াতে চাচ্ছিল না। এই ব্যাপারটা স্বপ্নাও ভালোভাবেই বুঝেছে, তাই স্বপ্না না চাইলেও দুজনের সাক্ষাৎ থামানোর প্রস্তুতি নেয়। এজন্য স্বপ্না অফিসের মধ্যে এক প্রকার মিথ্যা বলে। আম্মুকে কিছুক্ষণের জন্য অফিসের ভেতরেই থাকতে বলে। একটা বন্ধুর সাথে দেখা করে দ্রুতই চলে আসবে। আম্মু সঙ্গে সঙ্গেই বুঝে ফেলে স্বপ্না কোন বন্ধুর কথা বলছে, তাই বিচলিত হয়ে জিজ্ঞেস করে, মুন্না কি আসতে চলেছে? স্বপ্না চুপচাপ হ্যাঁ উত্তর দেয়। এই কথা শুনতেই আম্মুর চোখে জল চলে আসে। দ্বিধা ভরা চোখে নিজের সকল কষ্ট লুকিয়ে আরও একবার বলে সে মুন্নার মুখোমুখি হতে পারবে না। তার ভয় ছিল একবার মুন্নার সামনে গেলে সে নিজেকে ধরে রাখতে পারবে না।
তাই আম্মু স্বপ্নার কাছে হাত জোর করে আকুতি জানায় যেন কোনোভাবেই মুন্নাকে তার কাছে আসতে না দেওয়া হয়। আম্মু জানে মুন্না তাকে এই অবস্থায় দেখলে তার পুরো জীবনটা বদলে যাবে, কিন্তু এইটাই আম্মু চায় না, কারণ মুন্না তার চেয়েও ভালো কাউকে ডিজার্ভ করে। স্বপ্না আম্মুর এই বেদনা বুঝতে পারে, তাই সে আম্মুকে অফিসের ভেতরেই থাকতে বলে। সিকিউরিটি গার্ডকে দিয়ে অফিসের বাইরে গেট লাগিয়ে দেয়। ঠিক তখনই বন্ধুদের সাথে অফিসের সামনে হাজির হয় মুন্না। আসা মাত্রই স্বপ্নাকে দেখে খুশি হয়, তাই সরাসরি জিজ্ঞেস করে আম্মু কোথায়। ভেতরে দরজার কাছে মুন্নার মুখে আম্মু কথাটা শুনে আম্মু অনবরত কান্না করতে থাকে। এদিকে স্বপ্না সকল সত্য গোপন করে অনর্গল মিথ্যা বলে। আম্মুর বদলি হয়ে গেছে, সে হয়তো মুম্বাই বা দিল্লিতে চলে গেছে, আর তার নিজেরও ঠিক জানা নেই আম্মু এখন কোথায় আছে। কিন্তু মুন্না তার চোখের দিকে তাকিয়েই বুঝে ফেলে যে স্বপ্না কিছু একটা লুকাচ্ছে। সে বারবার সত্যিটা বলার অনুরোধ করে, কিন্তু স্বপ্না কিছুই বলে না, তাই সিকিউরিটি গার্ডকে ধরে। সিকিউরিটি গার্ডও একই কথা জানায়, আম্মুর বদলি হয়েছে। মুন্না একেবারে ভেঙে পড়ে, তার চোখ ভিজে যায়। আম্মু যদি তার জীবন থেকে চিরতরে হারিয়ে যায়, তবে তার এই বেঁচে থাকার কোনো অর্থই থাকবে না। ভেতর থেকে মুন্নার এই কথাগুলো আম্মুর চোখে ঝর্ণায় পরিণত করে, কিছুতেই কান্না থামাতে পারে না। মুন্নার এমন ইমোশনাল কথা শুনে স্বপ্না একসময় বলেই ফেলে, তুমি যতটা আম্মুকে ভালোবেসেছ তার চেয়ে আম্মু তোমাকে বেশি ভালোবাসে। এই কথা শুনে মুন্না অনেক খুশি হয়। মুন্না জানত আম্মুও তাকে অনেক ভালোবাসে, কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী থাকে না। স্বপ্না সেখানে জানিয়ে দেয়, আম্মু তোমাকে অনেক ভালোবাসলেও তোমার হতে পারবে না। ধরে নাও আম্মু মরে গেছে। এবার যেন মুন্নার ইমোশন একদম আকাশ পর্যন্ত পৌঁছায়। এর মধ্যে একটা সত্য মুন্না নিজে থেকে প্রকাশ করে বসে। আম্মুর যে 2 পা নেই, মুন্না একদম সেটা শুরু থেকেই জানত। এটা শুনে আম্মু সহ সবাই একদম অবাক হয়। মুন্না এখন এইটা বুঝতে পারে, শুধু এই শারীরিক সমস্যার কারণেই আম্মু অনেক ভালোবাসার পরও তা প্রকাশ করতে পারে না। কিন্তু মুন্না এখানে জানিয়ে দেয় সে এটা জানার পরেও তাকে অনেক ভালোবাসে, আর এইটা সে জেনেছিল আম্মুকে অফিসে দেখার পরের দিন অফিসে আসার সময়। আম্মুর এই শারীরিক সমস্যা মুন্নার হার্টকে একদম থমকে দিয়েছিল, কিন্তু সে আম্মুকে তার চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে। তাকে ফেলে যায় কিভাবে? মুন্নার মুখে এসব শুনে ভেতরে থাকা আম্মু কান্নার সাগরে ভাসতে থাকে। এদিকে স্বপ্না আর নিজেকে ধরে রাখতে পারে না, বলেই দেয় আম্মু অফিসেই আছে। এইটা শুনেই মুন্না ছুটে আসে দরজার কাছে। গার্ডও তালা খুলে দেয়, কিন্তু আম্মু ভেতর থেকে ছিটকানি লাগিয়ে দেয়, কারণ আম্মু মুন্নার ভালোবাসার কাছে নিজেকে একদম নগণ্য মনে করছিল। কিন্তু মুন্নার কথা আম্মুকে ছিটকানি খুলতে বাধ্য করে। মুন্না ভেতরে প্রবেশ করেই গভর্নমেন্ট জবের শর্ত পূরণ করায় ভালোবাসার দাবি করে বসে, কিন্তু আম্মু মনে সংশয় নিয়ে সেই ভালোবাসাকে আলিঙ্গন করতে চায় না। তবুও মুন্না তার ভালোবাসার কথা জানালে আম্মু জানায় সে ভালোবাসতে পারবে না, তাই মুন্নাকে চলে যেতে বলে। মুন্নাও চলে যেতেই চায়, যাওয়ার সময় জানিয়ে দেয় আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি আমার জীবন। মুন্নার এই কথা আবারও আম্মুকে প্রচণ্ড ইমোশনাল করে, তাই আম্মু মুন্নাকে চলে যাওয়া থেকে আটকায়, তার সামনে এসে দাঁড়াতে বলে। এরপর আম্মু নিচ থেকে তার কৃত্রিম পা খুলে মুন্নাকে দেখায়। 2 পা দেখার পর আম্মু জানতে চায় এখনও তাকে ভালোবাসে কিনা, এখনও তাকে ছাড়া বাঁচতে পারবে কিনা। এই কথাগুলো শুনে মুন্না এবার আম্মুর সামনে এসে বসে। মুন্নার সামনে বসতেই আম্মু 2 পা ঢাকতে থাকে, যা দেখে মুন্না পা ঢাকতে নিষেধ করে, জানাই সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু আম্মু কান্নারত অবস্থায় মুন্নাকে শুধু চলেই যেতে বলে। মুন্নাও তাই জানিয়ে দেয় যদি চলে যেতেই হয় তাহলে দুজন একসাথে যাব। আম্মু কিছুতেই বোঝাতে পারছিল না যে সে তার যোগ্য নয়। মুন্না ভালো কাউকে ডিজার্ভ করে, তাই নিয়ে আসে বিয়ের প্রসঙ্গ। বিয়ের পরেও ফ্রাস্ট্রেটেড থাকবে এই ভেবে যে তার কারণে কেউ একজন নিজেকে এতটা পরিবর্তন করেছে। মুন্না আম্মুকে একদম ছোট না করার জন্য সে নিজেও যে ফ্রাস্ট্রেটেড হবে তা জানিয়ে দেয়। আর বিয়ের পর দুজনের জীবন একটাই, তারা একসাথে ভালোবাসবে, ঘুরবে, ফিরবে, সব করবে। আম্মু তবুও বোঝানোর চেষ্টা করে তাকে বিয়ে করা মানে সুন্দর জীবন ধ্বংস করা, কিন্তু মুন্না স্পষ্ট জানিয়ে দেয় সে তার জীবনে একমাত্র তাকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। আমি তোমার জন্য নিজেকে মারতে পারি। আম্মু এবার মুন্নার ভালোবাসার কাছে হেরে যায়, নিজের ভালোবাসাও প্রকাশ করে ফেলে। সে বলে সেও তার জন্য মরতে পারে। এবার মুন্না ইমোশনাল হয়ে কাঁদতে থাকলে আম্মু তাকে কাঁদতে নিষেধ করে, উল্টো আরও এত কিছুর জন্য তাকে হিট করতে বলে। কিন্তু মুন্না নিজেই আম্মুর হাত নিয়ে নিজের গালে চড় মারতে থাকে। আম্মু এবার মুন্নাকে একদম শক্তভাবে জড়িয়ে ধরে জানিয়ে দেয় সে তাকে অনেক বেশি ভালোবাসে। ভালোবাসার পূর্ণতা পাওয়ার মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়। ভালোবাসা আসলে স্বর্গীয়, তাই না? কে কখন কিভাবে পাগলের মতো ভালোবেসে ফেলবে তা কেউ জানে না। মুন্নার এমন ভালোবাসা জানিয়ে দেয় ভালোবাসা আসলে বাইরের দিকটা দেখে হয় না, ভালোবাসা হয় মনের সাথে মনের মিলের মাধ্যমে। আপনাদের কি মনে হয়, বাস্তবে কি এমন ঘটনা ঘটা সম্ভব? জানিয়ে দিন কমেন্ট বক্সে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। তো এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেইনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।